স্বাগত ডেডলাইন ঢাকায় আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আবারও আক্রান্ত হলো মুক্তচিন্তা, প্রাণ হারালেন তরুণ এক ব্লগার, যার কারণে ভিন্ন মত চর্চার পথ সংকুচিত হয়ে পড়ছে। মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে, নিশ্চিত করতে হবে আইনের শাসন, উগ্রতা রুখে দিতে সামাজিক লড়াই অব্যাহত থাকাও জরুরি। এসব বিষয় নিয়ে আজ কথা হবে ডেডলাইন ঢাকায়। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান, আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমেদ হালিম এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, লেখক ও অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহ। স্বাগত আপনাদের। এছাড়া আমাদের সঙ্গে সিলেট থেকে যোগ দেবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশিস দেবু। আপনাদের তিনজনকে আবারও স্বাগত জানাচ্ছি। নূর খান, আপনার কাছে প্রথমে আসবো যে একটা খুব বলা যায় কঠিন একটা কাজ আপনারা করেন, যেটা মনিটরিংয়ের কাজ। সবসময় কি ধরনের হত্যাকাণ্ড হচ্ছে, মানুষের উপর কি ধরনের আঘাত হচ্ছে সেই বিষয়টি করতে গিয়ে এখনকার সময়টা কেমন দেখছেন আপনারা আইন সালিশ কেন্দ্র থেকে? প্রথম হচ্ছে দেখেন, আইন ও সালিশ কেন্দ্র মানবাধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন ঘটনায় তারা কিছু কাজ করে, কখনো কখনো তথ্য অনুসন্ধানের কাজ করে, কখনো আইনি সহায়তার কাজ করে, এবং এই কাজগুলো করতে যে কখনো আমরা খুব স্বাভাবিকভাবে অনেকের সাপোর্ট পাই, কখনো সাপোর্ট তো দূরের কথা, অনেক বাধাগ্রস্ত হয়ে যাই। তো বিশেষ করে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার অবতারণা আপনি করেছেন, যেমন উগ্রতাকে রুখে দেওয়ার জন্য সামাজিকভাবে কি দায়িত্বগুলো পালন করা যায়, এই জায়গার থেকে যদি আমরা আসি, তাহলে সাম্প্রতিককালে যারা মুক্ত চিন্তার নিয়ে কাজ করেন, যুক্তিপূর্ণ লেখালেখি করেন, যাদেরকে আমরা অনেক সময় ব্লগে লেখালেখির কারণে ব্লগার বলছি, কখনো কখনো বলছি অনলাইন অ্যাক্টিভিস্ট। আসলে বাংলাদেশে গত 2013 সাল থেকে যদি আমরা লক্ষ্য করি এবং আজকে পর্যন্ত পত্রপত্রিকায় যে সংবাদগুলো এসছে, এর বাইরেও কিন্তু ঘটনা আছে। আমরা পত্রপত্রিকার ঘটনা যেগুলো দেখছি, তাতে দেখা যাচ্ছে যে 6 জন, একজন প্রকাশক সহ 6 জন নিহত হয়েছেন এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। আসলে ঘটনাগুলো দেখেন, ঘটনাগুলো খুব পরিষ্কার। এই প্যাটার্ন যদি দেখেন প্রত্যেকটা ঘটনার, এবং যদি বিবেচনা করেন কারা ঘটনার শিকার, এবং যদি বিবেচনা করেন যে অনলাইনে কারা কোন ধরনের মতামত প্রকাশ করছে, তাহলে পরিষ্কার একটা বিভাজন টানা সম্ভব। সেটা হচ্ছে প্রগতির পক্ষে লেখালেখির একটা বিষয় আছে, আর একটা বিষয় হচ্ছে একেবারে ধর্মান্ধতার জায়গা থেকে লেখালেখি হচ্ছে। এবং এখানে এই বিভাজনের জায়গা থেকে আমরা যদি এর ইতিমধ্যে যে 6 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার মধ্যে একটি নিম্ন আদালতে বিচার সম্পন্ন হয়েছে। আরেকটি ঘটনার যেটা হচ্ছে এই তেজগাঁয়, সেই ঘটনার ওয়াশিকুর রহমানের ঘটনায় চার্জশিট প্রদান করা হয়েছে। বাদবাকিগুলো কিন্তু এখন পর্যন্ত আমার জনমতে ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে, এবং কিছু মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা চার্জশিট প্রদান লক্ষ্য করছি না। ফলে মানে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে এখনো পর্যন্ত আমরা একটা সুনির্দিষ্ট কোনো কিছু পাই, মানে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা মানে বহমান, যেটা একটার পর একটা ঘটনা ঘটছে এবং অনেকটা প্রকাশ্যে হুমকি দিয়েই ঘটাচ্ছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত দ্রুত কার্যকর ভূমিকা নেওয়া দরকার, আমরা অনেক ক্ষেত্রে সেই ভূমিকাগুলি লক্ষ্য করছি না। এবং অনেক ক্ষেত্রে মনে হচ্ছে রাজনৈতিক, মানে বিশেষ করে ভোটের বিবেচনার ঠিক জায়গা থেকে মানে এক ধরনের আমরা দেখছি সমঝোতা হতে পারে, বা এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। যদি আমরা আজকে যদি আমরা টেলিভিশনকে খেয়াল করে থাকি, বিশেষ করে রাজনীতিবিদদের যে বক্তব্যগুলো আমরা লক্ষ্য করছি, সেখানে পরিষ্কার ধর্মের পক্ষে অবস্থান নিয়ে, হ্যাঁ, অনেক লেখালেখির বিষয়ে অনেকের অনেক কথা থাকতে পারে, কিন্তু আমরা যদি মুক্ত চিন্তাকে সমর্থন না দিই, তাহলে আমার মুক্তিযুদ্ধের জায়গা থেকেই কিন্তু আমরা যে চেতনার কথা বলছি, সেই চেতনার বিপক্ষেই কিন্তু আমাদের অবস্থান চিহ্নিত হয়ে যাবে। কারণ মুক্তিযুদ্ধ শুধুমাত্র ক্ষমতার মানে পশ্চিম পাকিস্তান থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক গোষ্ঠী ভোগ করবে বিষয়টা সেটা ছিল না। সেখানে গণতন্ত্রের কথা ছিল, সেখানে সাম্প্রদায়িকতার অসাম্প্রদায়িক রাজনীতির কথা ছিল, সেখানে সামাজিক ন্যায্যতা, বিশেষ করে সমাজতন্ত্রের কথা বলা ছিল, অর্থনীতিতে নানা বিষয়ে কথা ছিল। কিন্তু আজকে এসে যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, যে নীতিহীন রাজনৈতিক চর্চার কারণে এটা এরকম একটা পরিস্থিতিতে চলে গেছে, বিশেষ করে মুক্তচিন্তা। জুনায়েদ আহমেদ হালিম, আপনার কাছে
মানে এই যে পরিস্থিতিটা আমরা যদি দেখি যে কাদেরকে হত্যা করা হবে তার একটা তালিকা বিভিন্ন সময় প্রকাশ করা হয়েছে এবং সেই তালিকার মধ্যেও অনেকে কিন্তু নিহত হয়েছেন এবং অনেককে হুমকি দেওয়া হয়েছিল এবং সেই হুমকির কারণে সবাই যে নিজেদের মতো প্রত্যেকেই একটা নিরাপত্তার ব্যবস্থা করেছে, তাদের বক্তব্য বা তাদের অবস্থানের থেকেই তারা নিরাপত্তার মধ্যে বা নিরাপত্তা ব্যবস্থায় থাকার চেষ্টা করেছে, কিন্তু তারপরেও প্রতিপক্ষ আসলে এতটাই শক্তিশালী বা তাদেরকে মানে নিরস্ত্র করবার জন্য আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থা সেটা হয়তো দুর্বল, যার কারণে কিন্তু ঘটনাগুলি ঘটছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি ঘটার পরে সেইখানকার ছাত্র শিক্ষকদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন বা সেখানে কি ধরনের অবস্থান নিচ্ছেন তারা? দেখুন, মানে প্রথমত যে সামগ্রিক পরিপ্রেক্ষিত বিবেচনা যদি আমরা করি, এই প্রবণতাটা যে ঘোষণা দিয়ে বা হুমকি দিয়ে বা তালিকা প্রকাশ করে ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করা হয়েছে এইরকম কথা বলে যে কর্মকাণ্ডগুলি ঘটছে, নূর খান সাহেব বললেন যে 2013 সন থেকে এটা মানে একদম সুনির্দিষ্টভাবে হচ্ছে। তার আগে পরেও কিন্তু, তার আগে যে ঘটেনি তা কিন্তু নয়, সেই সময়ের ঘটনাগুলি ছিল এর চেয়ে হয়তো ভিন্ন চরিত্রের। আমরা বাংলা বইয়ের ঘটনাক্রম আমরা জানি, সেই সময়ের 2001 থেকে 2006 ওই সময়কালটার সময় আমরা সারা বাংলাদেশি এইরকম চরম উগ্র এবং ধর্মান্ধ ব্যক্তিদের নানা রকমের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা দেখেছি এবং বাংলাদেশের কিছু অংশ, অর্থাৎ মানে দক্ষিণ উত্তর পশ্চিমের অঞ্চল, রাজশাহী, নাটোর, ওই নওগাঁ, ওই সমস্ত এলাকা, একেবারে মানে বগুড়া, ওই সমস্ত এলাকা মানে ওই জাতীয় সন্ত্রাসী কর্মকাণ্ডের একদম লীলাক্ষেত্র ছিল। এবং তখন কিন্তু সরকারি প্রশাসনের ওই অঞ্চলের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, কি নাম, মাসুদ, ওনার নামেও কিন্তু এরকম মানে অভিযোগ ছিল যে ওই অঞ্চলের অনেক রাজনৈতিক নেতা, তৎকালীন সরকারের মন্ত্রী, এমন লোকজনেরও কিন্তু মদত এবং প্রশ্রয়ের এবং আশ্রয় দেওয়ার ঘটনাগুলি আমরা জানি। তো এই যে এখন এই ঘটনাগুলো ঘটছে যেইভাবে, তখন তারা সরকারি যেই গোষ্ঠীর রাষ্ট্র পরিচালনা করছিল, অর্থাৎ বিএনপি জামাত জোট, তাদের সরকারের আমলের সময় ওই সন্ত্রাসী গ্রুপগুলো মনে করেছিল যে তারা অনেক বেশি প্রকাশ্যে এই সমস্ত কর্মকাণ্ড করতে পারে। এবং আমরা সেই সময়ের পত্রপত্রিকা, সেই সময়ের সরকারের মন্ত্রী এবং সরকার সংশ্লিষ্ট লোকজনের কথাবার্তা যদি আমরা স্মরণ করতে পারি, তাহলে যে এইগুলি সব বাংলা বা মিডিয়ার সৃষ্টি, এই জাতীয় আমরা কিন্তু শুনেছি। তখন অনুকূল পরিস্থিতিতে প্রকাশ্যে এই সমস্ত কর্মকাণ্ডগুলি তারা করেছিল। এখন সরকার পরিবর্তনের পরে ভিন্ন রাজনৈতিক দর্শনের, অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনার সরকার, চেতনাধারী সরকারের কারণে তারা হয়তো সেই প্রকাশ্য কর্মকাণ্ডগুলি তেমন আর করতে পারছে না, অপ্রকাশ্য জায়গায় আসছে। যারা নিহত হচ্ছেন তাদের এবং সরকারের যে ঘোষিত চেতনা সেটা তো একই রকম, কিন্তু তারপরেও আমরা কিন্তু সরকারকে অনেক বেশি উদ্যোগী, আমরা যতটুকু চাই আমাদের হয়তো চাওয়াটা সবসময় একটু বেশি থাকে, কিন্তু তারপরেও উদ্যোগটা কিন্তু চোখে পড়ে না যে আমরা আশ্বস্ত হতে পারি যে সত্যিকার অর্থেই সরকার ঠিক পথে এগিয়ে যাচ্ছে। কারণ এই আশ্বাস বা আশ্বস্ত হওয়াটা সাধারণ মানুষের জন্য তো খুব জরুরি। দেশবাসীকে বা আমাদেরকে, সাধারণ মানুষকে আশ্বস্ত অবস্থায় রাখার দায়িত্ব সরকারের। এবং সুনির্দিষ্টভাবে যদি বলি যে এই সমস্ত ঘটনাক্রম প্রতিরোধ করা বা ঘটে যাওয়ার পর সেটার বিষয়ে খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু সরকার যে পারফরমেন্স দেখিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আশ্বস্ত হতে পারছি না। আমরা এর চেয়ে আরো অনেক বেশি সক্রিয় এবং দ্রুত কার্যকর ব্যবস্থা বা প্রক্রিয়া আমরা দেখতে চাই। সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রযন্ত্র ব্যর্থ হয়েছে এবং এই ব্যর্থতার দায় রাষ্ট্রযন্ত্রকে স্বীকার করেই এখনো পর্যন্ত এই সমস্ত ঘটনা প্রতিরোধের যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে বলছি, আমাদের ছাত্রছাত্রীরা, আমরা শিক্ষক সমাজ, আমাদের কর্মকর্তা কর্মচারী, আমরা কিন্তু সর্বতভাবে পরশুদিন আমরা ব্যাপক মানে আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করেছি। আমাদের ছাত্ররা ঘোষণাও দিয়েছে যদি শনিবার রাতের মধ্যে যদি এ বিষয়ে কোনো রকমের এক আশ্বস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি না হয়, তাহলে রোববারে আমাদের ওখানে ছাত্র ধর্মঘট হবে এবং সম্ভবত সারা দেশেই হবে। ছাত্র সমাজ যে ছাত্র সমাজের, এই তরুণ ছাত্র সমাজের যে প্রতিবাদ, এই প্রতিবাদের ভাষা সরকারের বুঝতে হবে।
আমার মনে হয় যে প্রতিবাদের ভাষা এবং এই প্রতিবাদটি একটা দীর্ঘ সময় ধরেই চলছে। বাকিবুল্লাহ, এই প্রতিবাদের সঙ্গে আপনারাও আছেন একটা বড় সময় ধরে। আমরা যদি একটু তদন্তের দিক থেকে দেখি যে নাজিমুদ্দিন যখন হত্যা হলো, এই হত্যাকাণ্ডের পরপরই এক ধরনের ডিনায়াল কিন্তু আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে, যে এই ঘটনাগুলির সঙ্গে অন্য ঘটনার ঠিক মিল নেই, যেটা সাধারণ একদম মানে সাধারণভাবেই যারা ঘটনাগুলি লক্ষ্য করছেন, খেয়াল রাখছেন, তারা অনেকগুলি মিল খুঁজে পাচ্ছেন। কিন্তু আমরা কিন্তু সরকার বা প্রশাসনের কাছ থেকে এক ধরনের ডিনাইলের মধ্যে, বা তাদের যে এটা অন্য কিছু আছে কিনা, অবশ্যই তারা দেখবেন অন্য কিছু আছে কিনা, কিন্তু অন্য ঘটনাগুলির সঙ্গে যে মিলটা আছে সেটার থেকে যে সাধারণ মানুষ এক ধরনের সিদ্ধান্তে যাচ্ছে, সেইটা একটা বিরুদ্ধ অবস্থান আমরা দেখেছি। সেটা আপনারা কিভাবে দেখছেন এই পুরো পরিস্থিতি? ডিনায়াল একই সাথে যেমন আছে, আবার দেখেন যে সরকারের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডকে ওই যেভাবে আগে তারা এই ধরনের সবগুলি হত্যাকাণ্ডকে পুলিশের আইজি, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী তারা যেভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন এবং বলেছেন যে এরা আসলে মানুষের অনুভূতিতে আঘাত দিয়েছে, এই ধরনের লেখা সরকারের একজন মন্ত্রী বলেছিলেন একজন নিহত ব্লগার সম্পর্কে, এগুলি কেবল শয়তানের পক্ষেই লেখা সম্ভব। ফলে আমরা যখন শুধুমাত্র ব্যর্থতা এবং নানান ইত্যাদি বিষয় আলাপ করব, এটা আসলে দৃষ্টিভঙ্গি একটা গুরুতর ব্যাপার। ডিনায়াল করছেন, কিন্তু একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসিকে বলেছেন যে আমরা খতিয়ে দেখছি উনি কি লিখেছিলেন। তার মানে তার পরিচয় বের করা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে মারা গেছে, কিন্তু যারা খুনিরা তাদের কি পরিচয় সেইটা গৌণ হয়ে গেছে। এবং প্রত্যেকবারই আসলে কথাগুলি পুরনো হয়ে গেছে, কারণ এরকম তো প্রত্যেকবারই ঘটেছে যে কোনো না কোনোভাবে এই যে খুন হয়ে গেছে তার খুন হওয়াকে বৈধতা দেয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, এবং এটা একটা বার্তা। এই বার্তা যখন একজন মন্ত্রী বলেন, এটা খুনিরা নেয়, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেয়, যে রাষ্ট্রের অবস্থানটা কি, এরকম একটা ঘটনার প্রেক্ষিতে রাষ্ট্র কি অবস্থান নিল। এবং নাজিমুদ্দিন সামাদ খুন হইলেন, এর আগে যে 5 জন মানুষ মারা গেছেন সবাই আমার ব্যক্তিগতভাবে পরিচিত, তাকে আমি চিনতাম না, এবং তার লেখালেখি আমি দেখলাম, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে উনি লিখেছেন। কিন্তু তাকে নাস্তিক বানানো, এবং ব্যাপারটা এমন যে নাস্তিক হিসেবে তাকে জনসমক্ষে প্রমাণ করা গেলেই সরকারের এক ধরনের সুবিধা হয় যে একজন নাস্তিক খুন হয়েছে, মানে এটা মনে হয় যে একভাবে খুনের বৈধতাটা তৈরি হয়ে যায়। এবং তদন্তের ক্ষেত্রে যতগুলি মারাত্মক শৈথিল্য, ইভেন অভিজিতের যে আহমেদ রাজীব হায়দারের হত্যার ঘটনার বিচার হয়েছে, কিন্তু এই যে পরবর্তীতে আরেকটা ফেস, এটা শাহবাগ আন্দোলনের সাথে অনেকখানি সম্পর্কিত। অভিজিৎ থেকে এখন পর্যন্ত এই যে খুনগুলি হলো, এর মধ্যে অভিজিৎ যেদিন খুন হন সেদিন ওইখানে পুলিশের ভূমিকা, এমনকি অভিজিতের ওপর আক্রমণের আধ ঘন্টা পরেও ওইখানে 20 গজ দূরে থাকা পুলিশ অফিসার, পুলিশের গাড়ি এগিয়ে আসে নাই। হুমায়ুন আজাদের উপর যখন ওরকম আক্রমণ হয়েছিল টিএসসিতে, সেই বিএনপি জামাতের সময়ে, অন্তত পুলিশের গাড়িটা পাওয়া গেছিল যে হুমায়ুন আজাদকে হাসপাতালে নেয়ার জন্য। আমরা কিন্তু এখন পুলিশের গাড়িটাও পাই নাই। ফলে তথাকথিত সেকুলার প্রোগ্রেসিভদের সরকার আওয়ামী লীগ, এবং ওইটা আসলে এই জায়গা থেকে যে বিচার করা, সেই বিচার এবং এই জায়গাটা অনেক আগেই ঘুচে গেছে আসলে। কিন্তু সত্যিকার অর্থে এখানে মানে আমি মনে করি যে সরকারের যেটা ঘোষিত নীতি, সেটার সঙ্গে এই যারা নিহত হয়েছেন তাদের কিন্তু অবস্থান এক। এই জিনিসটা আমরা মানে আমাদের তো মনে হয় সরকারের দিক থেকেও এগিয়ে আসা খুবই প্রয়োজন, যাতে মুক্ত চিন্তা যে জিনিসটি অবশ্যই সবার আগে দায়িত্ব, যে এই চিন্তাটাকে যাতে ঠিকমতো রক্ষা করা যায়। একটু সঙ্গে আমার যেটা মনে হচ্ছে, আজকে সারাদিন আমি চিন্তা করে বারবার আমার যেটা মনে হচ্ছিল যে আসলে এইরকম একটা সরকার একভাবে আসলে যার সোর্স অফ পাওয়ার হিসেবে পিপুল নাই, যে ধরনের ইলেকশনের মধ্যে দিয়ে সে নির্বাচিত, এবং বিশেষ করে তনু হত্যাকাণ্ড নিয়ে জনমনে সবাই যেভাবে ভাবছে, বা এর আগেও আমরা বিভিন্ন সময় দেখছি যে পুলিশ বা র্যাব, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা অ্যাবসোলুট ইনডেমনিটি যেভাবে নিয়ে নিছে, কারণ পিপুল আসলে এই সরকারের সোর্স অফ পাওয়ার হিসেবে নাই। এই সরকারের সোর্স অফ পাওয়ার হিসেবে আছে বিভিন্ন রকম বাহিনী। এখন আমরা একটা বিরতিতে যাব, অবশ্যই একটু জানতে চাইবো যে জুনায়েদ আহমেদ, আপনার কাছে একটু ফিরে আসবো যে সত্যিকার অর্থেই এই যে তদন্তের প্রক্রিয়াগুলি যেগুলি চলছে সেগুলি নিয়ে
সরকারের ভিতরের ভাবনা কি এবং মানুষের মধ্যে ভাবনা কি, এটার মধ্যে যে দূরত্বটা তৈরি হচ্ছে সেটি আসলে শেষ পর্যন্ত কাদের জন্য বেনিফিট বয়ে আনবে? আমরা একটা বিরতির পর আবার ফিরে আসবো আপনাদের কাছে। ডেডলাইন ঢাকায় যাচ্ছে একটু বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আমরা একটু সিলেটে চলে যাব, সেখানে আছে গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশিস দেবু। দেবু, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে নাজিমুদ্দিন সেইখানে সিলেটে অনেক বেশি তৎপর ছিলেন, তার তৎপরতা, সে কি ধরনের কাজ করতেন তিনি? নাজিমুদ্দিন 2013 সালে যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো তখন তিনি নিয়মিতই গণজাগরণ মঞ্চে আসতেন এবং গণজাগরণ কর্মসূচিগুলিতে অংশ নিতেন। এবং একটি ছবি আপনারা হয়তো দেখে থাকবেন, তিনি বুকের মধ্যে রাজাকার নিপাত যেমন নূর হোসেন যেমন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় গিয়েছিলেন, সেরকম তিনি প্রতিদিনই আসতেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করত। তিনি সরকার দলের সমর্থক ছিলেন, সরকার দলের একটি সমর্থক গোষ্ঠীদের সংগঠন বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদ, এইরকম একটি সংগঠনের তিনি সম্পৃক্ত ছিলেন এবং সেটা জেলা কমিটির একটি পদেও ছিলেন। 2014 সালে তিনি ঢাকায় চলে যান এবং তারপরে তিনি ঢাকায় গণজাগরণ মঞ্চের বিভিন্ন কর্মসূচিতে গিয়েছেন বলে আমরা শুনেছি। যেটা হচ্ছে যে গণমঞ্চের ছাড়াও তিনি ফেসবুকে বিভিন্ন সময় তার যে আপনারা যদি পোস্টগুলো দেখেন, তিনি ধর্মান্ধতা, মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে সবসময় তিনি সরব ছিলেন এবং সোচ্চার ছিলেন। এমনকি তিনি সরকার দলের সমর্থক হলেও সরকার দলের নানাবিধ কর্মকাণ্ডে তিনি যে যৌক্তিক মনে করতেন না এবং নৈতিক মনে করতেন সেগুলো তিনি সমালোচনা করেছেন। বিশিষ্ট সর্বশেষ রাষ্ট্রধর্ম নিয়ে তিনি, এবং রাষ্ট্রধর্ম রুলটি আদালত থেকে খারিজ করে দেওয়া হলো, তখন তিনি সেটা নিয়ে বেশ প্রতিবাদ করেছিলেন এবং সোচ্চার ছিলেন। এবং সর্বশেষ তার যখন হত্যার 24 ঘন্টা আগেও তিনি তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফেসবুকে। দেবু, এর আগে কি তাকে কখনো কোনো ধরনের হুমকি দেওয়া হয়েছিল বা কেউ তাদেরকে ফলো করছিল, এরকম কোনো কিছু জানা যায়? আমি তার বন্ধুদের সাথে এবং যেখানে বাড়ি বিয়ানীবাজারে ওইখানে যারা প্রগতিশীল রাজনৈতিক কর্মী গণজাগরণ মঞ্চে তার সাথে আলাপ করেছিলাম, তারা যেটা জানিয়েছেন, যখন টুটুল এবং দীপনকে উপর হামলা করা হলো, দীপনকে হত্যা করা হলো, সে সময় তিনি 15-16 দিন বাড়িতে অনেকটা লুকিয়েছিলেন এবং তার বন্ধুদের জানিয়েছিলেন তাকে নাকি হুমকি দেওয়া হচ্ছিল, অনলাইনে ফেসবুকের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছিল এবং সে কারণে তিনি বাড়িতে প্রায় 14-15 দিন আত্মগোপনে ছিলেন অনেকটা। এবং সর্বশেষ ফেব্রুয়ারিতে সিলেটে তিনি আসেন এবং তার এক বন্ধুর সাথে কথা হয়। আর সেই বন্ধুটি আমাকে জানিয়েছেন তখন তিনি তার ফেসবুকটি ইনঅ্যাক্টিভ করে রেখেছিলেন, ফেসবুক অ্যাকাউন্টটি বন্ধ করে রেখেছিলেন। তার বন্ধুটা তিনি জানিয়েছেন তার পরিবার থেকে একজনের চাপ দেওয়া হচ্ছে, পরে তিনি এই যে লেখালেখি করেন, এই জন্য পরিবারেরও কাউকে হুমকি দেওয়া হচ্ছে, পরিবারকে অনেক কথা শুনতে হচ্ছে। এই ধরনের পরিবার যারা বাইরে বিদেশে থাকেন তাদেরকে বলা হয়েছিল যে ফেসবুকে যেন না লেখেন, এবং ভাইরা এই ধরনের চাপ সৃষ্টি করেছেন তার উপর, যে কারণে তিনি গত ফেব্রুয়ারিতে আরও 14-15 তার ফেসবুকে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে রাখেন। এরপরে আর তাকে হুমকি দেওয়া হয়েছিল কিনা আমার জানা নেই, তবে তিনি ফেসবুকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। জুনায়েদ, আপনার কাছে আবার আসছিলাম। দেবাশিসের কাছ থেকে আমরা বুঝতে পারলাম যে তার এই যে কর্মকাণ্ড, তার যে মুক্ত চিন্তা, সেইটার পেছনে অনেকেই হয়তো ছিল যারা বাংলাদেশি মুক্ত চিন্তার বিপক্ষে। তো এই প্রসঙ্গে একটু জানতে চাই যে মুক্ত চিন্তার বিপক্ষে যাদের, তাদের বিরুদ্ধে সরকারের অবস্থানটা কিরকম এবং এটি আপনি কিভাবে দেখছেন? কারণ যেটা হলো যে মুক্ত চিন্তার পক্ষে যারা, সরকার তো সর্বসময় বা সরকারের যে ঘোষিত নীতি বা সরকার যে রাজনৈতিক দল পরিচালনা করছে নেতৃত্ব দিয়ে, তাদের যে ঘোষিত নীতি, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের অ্যালায়েন্স যারা আছে, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জাতীয় পার্টি আছে, কিন্তু জাতীয় পার্টি তো বিরোধী, সরকারিভাবে বিরোধী দল। তো যাই হোক, তাদের যে মেইন অ্যালায়েন্স অর্থাৎ 14 দলীয় জোট, 14 দলীয় জোটের যে দল, রাজনৈতিক দল সংগঠনগুলি, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, তাদের গঠনতন্ত্র, তাদের পলিসি, সমস্ত কিছু নীতির বিষয়, কিন্তু আমরা কিন্তু কখনো দেখি না যে এই হত্যাকাণ্ডগুলি নিয়ে তারা কোনো ধরনের সোচ্চার হচ্ছেন, কোনো ধরনের বক্তব্য দিচ্ছেন, বা সরকারকে চাপ দেওয়াও তো সরকারের মধ্যে যারা থাকে তাদেরও এক ধরনের মানে যদি সেটা যৌক্তিক হয়, নীতির সঙ্গে একসঙ্গে যায়, তাহলে সেই রকম কিন্তু খুব বেশি যে সরকারি কর্তৃপক্ষ বা সরকারের মন্ত্রী বা সরকারের সঙ্গে সংযুক্ত বিভিন্ন মানে রাজনৈতিক দল সংগঠনের নেতৃবৃন্দ যে খুব বেশি মানে চাপ সৃষ্টি করছেন গভর্নমেন্টকে, তা কিন্তু না। বা সরকারের মন্ত্রীদের অনেকেরই কথাবার্তায় কিন্তু সরকার যে খুব দৃঢ়ভাবে অবস্থান নিয়ে
খুবই দৃঢ়ভাবে বিষয়টি মোকাবেলা করছে বা করবে, সেরকম প্রত্যয় কিন্তু আমরা মন্ত্রীদের কথাবার্তায় মনে হয় না আমাদের যে সেরকম দৃঢ় প্রত্যয় গভর্নমেন্টের আছে না। তো মানে মন্ত্রী মহোদয়রা এরকম কথাবার্তা, কনফিউজিং কথাবার্তা কেন বলবেন? বা একজন খতিয়ে দেখছি যে তার ফেসবুক স্ট্যাটাসগুলি কি ছিল, সেখানে ধর্মীয় বিষয়ে কোনো আপত্তিকর কোনো কিছু লিখেছিল কিনা। এখন ধর্মীয় বিষয়ে সে যদি কোনো আপত্তিকর কিছু লিখেও থাকে, যদি সেরকম বিষয় হয়, তারপরেই তাকে হত্যা করার মতো এইভাবে হত্যা করার মতো বিষয়কে মেনে নেওয়া যায়, সেরকম তো অবস্থা না। আসলে সরকারের নীতিও সেটা না, বা কোনো সভ্য সুস্থ মানুষের পক্ষেও সেরকম ভাবা উচিত নয়। আপনি যেটা বলছিলেন যে তদন্তের বিষয়, আমি মনে করি তদন্ত চূড়ান্ত শৈথিল্য আছে। এবং আরো একটা বিষয় যেটা আমি বলতে চাই, যে সাধারণ ফৌজদারি আইনে এবং সাধারণ ফৌজদারি আইনের যে বিচার প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় এই রকমের অসাধারণ অপরাধগুলোর বিচার বিশেষ ব্যবস্থায় বিশেষ আইন করে বিশেষ প্রক্রিয়ায় বিচার করতে হবে। বিরতির পর নূর খান আপনার কাছে ফিরে আসবো এবং জানতে চাইবো যে বাংলাদেশে যারা মুক্ত চিন্তা, যারা বিপদগ্রস্ত আছে, তাদেরকে কিন্তু বিভিন্ন দেশে আশ্রয় দেয়া হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আমেরিকাও চিন্তা করছে যে তাদেরকে আশ্রয় দেওয়া যায় কিনা। এই বিষয়টি আসলে কি বার্তা আমাদেরকে দিচ্ছে? আমরা ডেডলাইন ঢাকায় আরো একটু বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। নূর খান, যেটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে এটি আসলে কি বার্তা দিচ্ছে বিশেষ করে সরকারকে বা আমাদের দেশকে? একটা জিনিস হচ্ছে থেকে দেখেন, এই বিষয়টিকে মোকাবেলা করার জন্য শুধুমাত্র এই মানুষগুলোকে আমরা আশ্রয়ের উপর নির্ভর করে তাদেরকে যে রক্ষা করতে পারবো, বিষয়টা কিন্তু সেটা না। আর বিষয়টা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে মোকাবেলা করারও বিষয় না। কারণ আমাদের মনে রাখতে হবে জনগণকে যুক্ত করা। কিন্তু সরকার, যে গত কয়েক বছর যদি লক্ষ্য করে থাকি, সরকার জনগণ থেকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, গণতন্ত্রের জায়গা থেকে ক্রমান্বয়ে গণতন্ত্রকে সংকুচিত করে দিচ্ছে। এরকম একটি অবস্থায় এই ধরনের বিষয় মোকাবেলা করা খুব কঠিন। বরং জনগণের নেগেটিভ সাপোর্ট চলে যেতে পারে। ফলে হচ্ছে কি, এই বিষয়কে মোকাবেলা করার জন্য জনগণকে যুক্ত করা, রাজনৈতিক অনেক মতপার্থক্য কমিয়ে এনে সবার সাথে আলোচনা করে এই মহা বিপদ থেকে দেশকে রক্ষা করার জন্য একটা ঐক্যমত তৈরি করা দরকার। তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে মুক্ত চিন্তার মানুষগুলোকে রক্ষা করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ, আপনারা জানেন যে বিভিন্ন দেশে ব্যবস্থা আছে যে তাদেরকে আশ্রয় দেয়, এবং ইতিমধ্যে অনেক দেশের কোটাও পূরণ হয়ে গিয়েছে বলে আমি জেনেছি বিভিন্ন সূত্রে। শুধুমাত্র বিদেশে যে আশ্রয় নিয়ে এই মুক্ত চিন্তাকে লালন পালন, রাষ্ট্রের চরিত্রটা কি হয়ে যাবে তখন, এইটাও আমাদের একটু ভাবতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে আমার রাষ্ট্র কি, তাহলে আমি এখনো মনে করি যে মুক্ত চিন্তা লালন করার ক্ষেত্রে বা যারা মুক্ত চিন্তার সাথে কাজ করছেন, প্রগতিশীল মানুষ, এদের রক্ষা করার জন্য আমাদের রাষ্ট্র এখনো ক্যাপাবল, যদি কিনা রাষ্ট্র তার চারিত্রিক কিছু পরিবর্তন ঘটান এবং নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন। আমরা যদি শুধুমাত্র চিন্তা করি যে আমি আমার ক্ষমতায় থাকার জন্য ক্রমান্বয়ে আমার নির্ভরতা বাড়াবো কোনো বিশেষ গোষ্ঠীর কাছে, তাহলে কিন্তু এই ধরনের বিপদ থেকে আমি আমার দেশকে রক্ষা করতে পারবো না। আমার দেশকে রক্ষা করতে হলে একেবারে শুরুতে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার মুক্তিযুদ্ধের ঘোষিত যে বিষয়গুলো ছিল সেটাকে প্রায়োগিক জায়গায় নিয়ে আসা, সেটাকে কাটল করা না। আমরা বিভিন্ন কারণে বিভিন্ন কথা বলে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত রাখার জন্য অনেক সময় লক্ষ্য করি যে আমরা ভুলে যাই যে আমরা মুখে যা বলছি আমার আদর্শের সাথে সেটা মিল আছে, কথা এবং কাজের ঘোষিত নীতির সাথে আমার মিল আছে। আমরা একটু বাকিবিল্লার কাছে যেতে চাই যে এই যে একটা দূরত্বের কথা যেটি বলছি, সেই দূরত্বটা আমাদের কারোরই কাম্য না। কারণ আমরা শেষ পর্যন্ত আসলে মুক্ত চিন্তার মধ্যেই বাস করতে চাই। সেই জায়গাটায় যাওয়ার জন্য আসলে দুই পক্ষেরই কি করা উচিত? আপনারা যেহেতু মাঠে আছেন, কি ধরনের পরামর্শ? যেই আলোচনাটা একটু আগে হচ্ছিল যে একটা দল বা একটা রাজনৈতিক জোটের ঘোষিত নীতি কি এবং তার প্র্যাকটিস কি, আসলে এখানে প্র্যাকটিস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্র্যাকটিসের সাথে তার নীতিগত জায়গার সম্পর্ক যেমন গভীর, আবার এটা অনেক কিছু নির্ধারণ করে দেয়। আমি ছোট একটা উদাহরণ দেই, যে শাহবাগ আন্দোলন হলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা গণজাগরণ, এবং এই সময়ে বাংলাদেশের তরুণরা
ব্লগে, ফেসবুকে, নানান কিছুতে সমাজের নানান কিছু নিয়ে তারা একটা যে অংশগ্রহণমূলক এবং একটা পজিটিভ একটা অ্যাকশনের মধ্যে আছে। এরকম সময় আমরা দেখলাম তথ্য প্রযুক্তি অধ্যাদেশ 2013 57 ধারা, এটা কিন্তু আগে ছিল না। এটা মানে শুরুতেই একটা বিকাশমান যেই কণ্ঠস্বর, সেটাকে কিভাবে গলা চেপে মারা যায় 57 ধারার মতো কালো আইন সেই ভূমিকাটি পালন করলো। একই সাথে এটা একটা উদাহরণ, এই সরকারের বা এই রাজনৈতিক জোটের ঘোষিত নীতির মধ্যে আমরা বারবার শুনছি অসাম্প্রদায়িকতা, কিন্তু আসলে এই মুহূর্তে এই সময়ে সারা দেশে আমাদের এখানকার হিন্দু সম্প্রদায়ের লোকেরা যেভাবে তাদের মন্দির, যেভাবে তাদের প্রতিমা এবং বাড়িঘর আক্রান্ত হচ্ছে এবং কোনো ঘটনার বিচার হচ্ছে না, তার মূল কারণ হচ্ছে আপনি যদি একটু গোড়ায় যান দেখবেন অধিকাংশ জায়গায় 70% জায়গায় সরকারি দলের নেতাকর্মীরা এইসব ঘটনার সাথে জড়িত। আমরা ফেনীর জেলেপল্লীর ওই যে নারীটি যার লাথিতে গর্ভপাত হয়ে গেছিল, একজন যুবলীগের নেতা লাথিতে গর্ভপাত হয়ে একটি মৃত সন্তান প্রসব করেছিলেন, ফেনীর জেলেপল্লীর যে হিন্দু নারী, আমরা তার কথা মনে রাখতে পারি নাই। এই ঘটনাটা যেদিন ঘটছিল তার ঠিক পরের দিনই আহমেদুর রশিদ টুটুল এবং দীপনের উপর অ্যাটাক হয় এবং দীপন মারা যায়। আমাদের কারোর কিন্তু মনে নেই এই ঘটনার ডামাডোলে যে জেলেপল্লীর এক হিন্দু নারীকে পেটে লাথি দিয়ে গর্ভপাত করানো হয়েছিল। এবং ঠিক এই সময়ে যখন আমরা বাংলাদেশ ব্যাংকের টাকা লুটপাট, তনু হত্যাকাণ্ড, ইরফান হত্যাকাণ্ড, বাঁশখালীতে হত্যাকাণ্ড এবং এই সব ঘটনার মধ্যে নাজিমউদ্দিন সামাদ মারা গেল, ঠিক সেই সময় একটা ঘটনা আমরা কেউ মনেই রাখতে পারি নাই যে এর মধ্যে বগুড়ায় পূজা মণ্ডপে এক কিশোরীকে উত্ত্যক্ত করা হচ্ছিল, প্রতিবাদ করতে গিয়েছিলেন যে মামা, তাকে ছুরিকাঘাতে ওখানে খুন করা হয়েছে। আমাদের মনে রাখারও সুযোগ নেই। এবং একটা পয়েন্ট আমি একটু জোরে সোরে বলতে চাই, শুধুমাত্র মুক্ত চিন্তার লেখকদের রক্ষা এই প্রসঙ্গে সরকার ব্যর্থ হচ্ছে, এটা তার সামগ্রিক ব্যর্থতার একটা অংশ। এবং অসংখ্য মানুষ খুন হচ্ছে, এটা অসংখ্য মানুষ খুন হচ্ছে, বিচারটা কোথায় হচ্ছে? বিচারটা হওয়ার ক্ষেত্রে অবশ্যই সেই উদ্যোগটা কিভাবে নেওয়া দরকার, সেইখানে যেই কিছু কিছু দুর্বলতা থেকে যাচ্ছে, চরিত্র ভালো করতে হবে। আমি একটু বলি, চরিত্র ভালো করতে হবে মানে কি, আপনি যদি হতে পারে লুটপাট চান, আপনি যদি এই বিষয়টি একটু জানতে পারেন, একটা বিরতির পর ফিরে এসে আপনার কাছে করতে ডেডলাইন ঢাকায় আরো বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। জুনায়েদ, আপনার কাছ থেকেই জানতে চাইব যে এই দুর্বলতাগুলি কাটিয়ে ওঠার উপায় কি হতে পারে? দেখুন, এই দুর্বলতাগুলি কি শুধু বিচার প্রক্রিয়ার, তদন্ত প্রক্রিয়ার, মানে আইনি প্রক্রিয়ার দুর্বলতা তো আছেই, এবং এই দুর্বলতাগুলি আমি মনে করি যে এই জাতীয় মানে বিশেষ বিশেষ যে ঘটনার বিচার, আমরা অন্য অনেক সন্ত্রাস দমন আইন দেখেছি, দ্রুত বিচার আইনে অনেক মামলা ঘটনার বিচার হতে দেখেছি, আমরা শিশু হত্যার ক্ষেত্রেও দেখেছি সিলেটে এবং খুলনায়। হ্যাঁ, আমরা দেখেছি যে কত দ্রুততম সময়ে সেই আসামিদেরকে গ্রেপ্তার করে এমনকি বিদেশে পালিয়ে যাওয়া আসামিকে ফেরত এনে বিচার করেছে এবং একটা মানে জনস্বস্তি তৈরি করেছে, পার্টিকুলার ওই দুইটা কেসের ক্ষেত্রে আমি বলবো। কিন্তু তার পরবর্তীতে অনেক মানে ঘটনা ঘটেছে, শিশু হত্যার ঘটনা ঘটেছে, সেগুলি এক এক রকমের চরিত্র অনুযায়ী ব্যবস্থা হয়েছে এবং ঘটনার ডাইমেনশন অনুযায়ী ব্যবস্থা হচ্ছে। এখানেও কিন্তু আমরা দেখি যে আইন তার যে নৈতিক জায়গা, যে সবার জন্য সমান, সর্ব বিষয়ে, সর্ব ঘটনার জন্য, সর্বচরিত্রের জন্য সমানভাবে কার্যকর হবে, আমরা কিন্তু সেটা দেখছি না। যেই ঘটনার ডেনসিটি বা মাত্রিকতা যেই লেভেলের, সেই লেভেলে ব্যবস্থা নেওয়া সেক্ষেত্রে কি আপনি এটার জন্য আলাদা কোনো ব্যবস্থা নিতে বলছেন? বিশেষ করে এই যে তথাকথিত নাস্তিক হত্যা, তথাকথিত ইসলাম বিরোধী, নবী রাসূলের অসম্মানকারীদেরকে হত্যা করা এক ধরনের ধর্মীয় দায়িত্ব এবং কর্তব্য, এবং সেইটার বিষয়ে কোনো কিছু করা যাবে না, বলা যাবে না, এই রকম মানে ভাবনার জায়গা থেকে সরকারকেও সরে আসতে হবে। আমরা বিভিন্ন মন্ত্রী মহোদয়ের বক্তব্যে যেরকম মানে বিভ্রান্ত হচ্ছি, সেই রকম বক্তব্য প্রদান থেকে সরকারের মন্ত্রী মহোদয়দেরকে একটু মানে সংযত হতে হবে আমি মনে করি, এবং জনগণকে আশ্বস্ত করতে হবে যে সরকার আসলে এই সমস্ত অপরাধমূলক ঘটনাকে অপরাধমূলক ঘটনা হিসাবেই বিবেচনা করছে। এবং এই জাতীয় অপরাধের ক্ষেত্রে আমরা অনেক বিষয়ে বিশেষ আদালত, বিশেষ বিচার, বিশেষ প্রক্রিয়া করছি। যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধীদের বিচার আমরা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে করছি। তো এই জাতীয় ঘটনার ক্ষেত্রে কেন বিচার এবং বিচারিক প্রক্রিয়াটা বিশেষ
ভাবে হবে না। বিশেষায়িত ঘটনার বিশেষায়িত বিচার প্রক্রিয়া আমরা দেখতে চাই এবং সেই ক্ষেত্রে সরকারের দৃঢ় ভূমিকা আমরা দেখতে চাই। নূর খান, এখানে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে দুর্বলতা তদন্তের ক্ষেত্রে, এটা কি মনে করেন যে আমাদের সক্ষমতার অভাব নাকি আসলে সিদ্ধান্তের অভাব? একটা জিনিস হচ্ছে দেখেন, সক্ষমতার বিষয় যদি আমরা বিবেচনায় রাখি তাহলে দেখব যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের সক্ষমতা আছে, অনেক ক্ষেত্রে সক্ষমতা নাই। যদি টেকনোলজিক্যাল ডিপেন্ডেন্সি বলেন ইনভেস্টিগেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে তো এখনও মানে পূর্ণতা পায়নি, এই ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। পাশাপাশি মনে রাখতে হবে যে বার্তাটা কি আসছে, কারণ একজন ইনভেস্টিগেটর কি স্বাধীন? আমার সব কিছু কি স্বাধীনভাবে পরিচালিত হচ্ছে? এখানে কি রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে না? বা এখানে আমার বক্তব্য বা একজন ক্ষমতা মানে যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের বক্তব্য কি প্রভাব ফেলে না? আমি একজন ইনভেস্টিগেটর কতটুকু স্বাধীন? আমি যদি দেখি যে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বা রাজনৈতিক নেতৃত্ব এমন কিছু কথা বলছেন, সেই বক্তব্য একটা যে বাধা হয়ে দাঁড়ায়। দ্বিতীয় হচ্ছে যখন ধর্মীয় বিষয়টা আসে, সেখানেও কিন্তু ব্যক্তি হিসাবে আমার কিন্তু একটা অবস্থান, একটা দুর্বলতা থেকে যায়। এই সমস্ত কারণে আমাদের যে জিনিসটা খুব জরুরি করা দরকার সেটা হচ্ছে রাজনীতিবিদদের আসলে নীতিহীন রাজনৈতিক চর্চার পরিণতি, দীর্ঘদিনের এইটার পরিণতি তো আজকের এই নানান জঞ্জাল। এখানে খুব জরুরি ভিত্তিতে যেটা দরকার সেটা হচ্ছে একটা ঐক্যমত জাতীয় ক্ষেত্রে তৈরি করা, এবং এইটার মোকাবেলার জন্য শুধুমাত্র আমরা যেন কোট আনকোট পুলিশ বা শুধুমাত্র বিচার মানে মানে নতুন নতুন আইন এটার উপর ডিপেন্ড না করে আমরা যদি মানে আমার কথা হচ্ছে এগুলো করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণকে নিয়ে কাজটা করতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে যে আমরা যারা রাষ্ট্র পরিচালনা করছি তারা যেন ভুল বার্তা কখনো না। ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরাও আশা করি দ্রুত এই ধরনের ঘটনাগুলির বিচার করা হবে। এ ছিল আজকের ডেডলাইন ঢাকায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।